রক্তাক্ত জুলাইয়ের প্রথম দিন আজ ২৪ এ মাসে গণ আন্দোলন বেগবান হয়ে পতন ঘটে স্বৈরাচারী শাসনের। ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর মধ্য দিয়ে রক্ত গঙ্গা পেরিয়ে সেই আন্দোলন চূড়ান্ত রূপ নেয়। রক্তভেজা সেই আন্দোলনে প্রাণ দেন অন্তত ১৪০০ মানুষ। ২০২৪ সালে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালে আদালতের রায়কে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে অসন্তোষ বাড়তে থাকে। শিক্ষার্থীরা দাবি তোলে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপর অনাস্থা থাকায় আন্দোলন হতে থাকে তীব্রতর। এক পর্যায়ে কোটা সংস্কারের ৪ দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হয় শিক্ষার্থীদের লাগাতার কর্মসূচি। ২ থেকে ৬ জুলাই সারা দেশে ছড়িয়ে পড়ে দ্রোহের আগুন, আসে বাংলা ব্লকেটের মতো কর্মসূচি। আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়ে গোটা দেশে। ১৬ জুলাই পুলিশের গুলিতে শহীদ হন রংপুরের আবু সাইদ সহ ৫ জন। এরপর কমপ্লিট শাটডাউনের সাথে চলে সর্বাত্মক অবরোধ। দেশ বিদেশে বাড়তে থাকে সরকার বিরোধী জনমত। এরপর ৩১ জুলাই সারা দেশে পালন হয় মার্চ ফর জাস্টিস। ২ আগস্ট সারা দেশে চলে গণদোয়া ও মিছিল। ৩ তারিখ কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো জনতার জমায়েত। সেখান থেকে আসে অসহযোগ আন্দোলনের রূপরেখা। এর মাঝে ৬ আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হয়। পরিস্থিতি বিবেচনায় একদিন এগিয়ে ৫ আগস্টে কর্মসূচির ঘোষণা আসে, কিন্তু সেই সকালেই প্রাণ বাঁচাতে পালিয়ে ভারত চলে যান শেখ হাসিনা। জুলাই আন্দোলনের নেতা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সরকারকে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের মূল্যায়ন করে প্রমাণ করতে হবে তারা জুলাই অভ্যুত্থানের পক্ষে ছিল। সকালে রায়ের বাজার বদ্ধভূমি কবরস্থানে জুলাই শহীদদের গণকবরে শ্রদ্ধা জানাতে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তার সাথে ছিলেন সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ এনসিপির নেতাকর্মীরা। শ্রদ্ধা জানানো শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের চেতনা এখনো বাস্তবায়ন হয়নি। গণভোটের রায় বাস্তবায়ন করে সরকারকে প্রমাণ করতে হবে তারা জুলাই অভ্যুত্থানের পক্ষে ছিলেন। এছাড়া জুলাই গণহত্যার বিচারে গতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নাহিদ। জুলাই স্মৃতি জাদুঘর সর্বসাধারণের জন্য খুলে দিতে সরকার গড়িমসি করছে বলে অভিযোগ করেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বলেন, আগামী ৫ আগস্টের মধ্যে জাদুঘর খুলে না দিলে জনগণকে সাথে নিয়ে জাদুঘর খুলে দেয়া হবে। আমরা জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে বলেছিলাম, জুলাই গণহত্যার বিচার সংস্কারের মাধ্যমে আমরা একটা বৈষম্যহীন গণতান্ত্রিক নতুন বাংলাদেশ করতে চাই। সেই বাংলাদেশ, আমরা আকাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা এখনো পাইনি। সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, শুধু নাম কস্তে জুলাই গণঅভ্যুত্থান পালন করলে হবে না। জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সংস্কার বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়ন করে সরকারকে প্রমাণ করতে হবে সরকার জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে আছে, জুলাই গণঅভ্যুত্থানের সাথে আছে। এবং জুলাই গণঅভ্যুত্থান জাতীয় জাদুঘর, যেটা সেই জাদুঘর খুলে দেওয়া হচ্ছে না। ৫ই আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে দিতে হবে, না হলে জনগণ নিজেরাই সেই জাদুঘর কিন্তু খুলে নেবে এবং নিজেরাই সেই জাদুঘরে যাওয়ার ব্যবস্থা করবে। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে তিনি কথা বলেন। রিজভী বলেন, জুলাইয়ের শহীদদের স্মৃতি দেশের মানুষকে সবসময় অন্যায়ের বিরুদ্ধে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে। তিনি আরও বলেন, এই আলোর প্রজ্বলন শুধু একদিনের জন্য নয়, প্রতিদিন সব কটা জানালা খুলে রাখতে হবে যেন কোনো অগণতান্ত্রিক স্বৈরাচারী শক্তির আর কখনো আগমন ঘটতে না পারে। আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল শীর্ষক এই মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। মোমবাতি প্রজ্বলনের এই অনুষ্ঠান সার্থক হোক, সফল এবং সাংগঠনিক সম্পাদক জনাব আমানুল্লাহ আমান। ফ্যাসিস্ট পরাজিত হয়েছে বটে, কিন্তু তার ভগ্নাংশ, তার অবশিষ্টাংশ এখনো কিন্তু রয়েছে নানা জায়গায়। তারা দেশের টাকা চুরি করেছে, তারা পদ্মা সেতুর টাকা চুরি করেছে, তারা মেট্রো রেলের টাকা চুরি করেছে, তারা ফ্লাইওভারের টাকা চুরি করেছে। ওই টাকা তো সব শেষ হয়ে যায়নি, এখনো আছে। ওরা গ্রামগঞ্জ তৃণমূল থেকে আদার বাদার প্রত্যেকটি জায়গায় সন্ত্রাস আর রক্তের হোলি খেলা খেলতে পারে, তার বিভিন্ন আলামত আমরা বিভিন্ন সবাই দেখতে পাচ্ছি। তাই জাগ্রত তরুণ সমাজ, ছাত্র সমাজ, তারা কোনোদিন ঘুমায় না, ইতিহাস সেটি বলে না, তারা জাগিয়ে থাকে। তাদেরকে আরো লড়াই, আরো সংগ্রাম, আরো উদ্দীপ্ত পথ চলা মিছিলের জন্য তাদের প্রস্তুত থাকতে হবে।
তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার। উপজেলা তিনটি হচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাংরা এবং ময়মনসিংহের পাগলা। একটি নতুন থানা হচ্ছে চট্টগ্রামের হালদা। সকালে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকার 121তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প এলাকার নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা প্রকল্পের অংশগুলো ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। নিকার প্রস্তাব অনুযায়ী চট্টগ্রাম জেলা ফটিকছড়ি উপজেলার 6টি ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর উপজেলা, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে ভাগ করে বাংরা এবং ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার 8টি ইউনিয়ন নিয়ে দক্ষিণ গফরগাঁও উপজেলা এবং চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে গঠন করা হয়েছে হালদা থানা। দেশের নিরাপত্তায় সাইবার সিকিউরিটি গুরুত্বপূর্ণ বলেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেলের ফেসবুক পেজ প্রান্তিক কণ্ঠস্বরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। বর্তমানে নিরাপত্তার ধারণা গুণগতভাবে পাল্টে যাচ্ছে উল্লেখ করে প্রতিরক্ষা ও নিরাপত্তার জন্য তথ্য প্রযুক্তিকে আরও আধুনিক ও সময় উপযোগী করার কথাও জানান তিনি। এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্ম প্রান্তিক কণ্ঠস্বর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল সেবামূলক কাজ ও অবদানকে দেশের মানুষের কাছে তুলে ধরতে সহায়তা করবে বলে জানান তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এখনকার যুগে যে কোনো বড় ব্যবসা প্রতিষ্ঠান তার সিন্দুককে পাহারা দেওয়ার চাইতে তার কম্পিউটারকে হ্যাকার মুক্ত করাটা অনেক বেশি জরুরি। এখনকার যুগে সাইবার সিকিউরিটি হাজার হাজার মাইলের সীমান্তের পাহারাদারের চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা নিশ্চয়ই জানি আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংকের তহবিল কেমন করে ছিনতাই হয়ে গিয়েছে ডিজিটাল কায়দায়। এই ঘটনা এবং এই দুর্ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে নিরাপত্তার ধারণা গুণগতভাবেই পরিবর্তন হয়ে গিয়েছে। বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় পাস হওয়া 2026-27 অর্থ বছরের বাজেট সর্বকালের সর্ববৃহৎ নয় উল্লেখ করে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাজেট বাস্তবায়নে সক্ষমতা এবং দুর্নীতির উপর সংস্কার করা না হলে বাস্তবায়ন সম্ভব নয়। দুপুরে সংসদ ভবনের এলডি হলে আয়োজিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতা বাজেট নিয়ে এসব কথা বলেন। সংসদ যেন গান বাজনার সংসদে পরিণত না হয় এমন মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা। কাদা ছোড়াছড়ি ও চরিত্র হননের কথা না বলে সংসদের ভেতরে দায়িত্বশীল আচরণ করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বিরোধী দলের পক্ষ থেকে জোরালো ভূমিকার কারণে সরকার আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ বাতিল সহ বেশ কিছু জনবিরোধী সিদ্ধান্ত সংশোধন করেছে বলেও জানান বিরোধী দলীয় নেতা। দেশে এখনো পর্যন্ত গণতন্ত্র সুদৃঢ় হয়নি এমন মন্তব্য করে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, হতাশার পিরামিডের ওপর দাঁড়িয়ে আছে বাংলাদেশ। আগামীকাল থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে 2026 সালের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। এবছর 9টি বোর্ডে একই প্রশ্নে পরীক্ষা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো হলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, প্রাকৃতিক দুর্যোগে কেন্দ্র ক্ষতিগ্রস্ত হলে স্থানীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে। 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এবারের পরীক্ষায় মোট 12,70,583 জন পরীক্ষার্থী অংশ নেবে। সারা দেশে 9,439টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা 2,697টি কেন্দ্রে পরীক্ষায় বসবে। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডগুলোর পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষা চলাকালে শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।